আপনাদেরকে ড্রোন শটটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে ইকো পার্ক। তো দেখুন, এটা হচ্ছে ইকো পার্কে ডাইনোসর। আপনারা একমাত্র হেনরিজ আইল্যান্ডে আসলেই দেখতে পাবেন। এই হেনরিজ আইল্যান্ডে কিন্তু ঝিনুকের মেলা। আমি এখন রয়েছি হেনরিজ আইল্যান্ড। ওই দূর পর্যন্ত যেখানে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে সেখানে আমি যেতে পারছি না। তো বন্ধুরা, এখন আমি কিন্তু রয়েছি এই ট্রলারের ভেতরে, যে ট্রলারগুলো ভ্রমণ করে বা সাইট সিন করে। আই লাভ বকখালি। ঘড়ির সময় বলছে সকাল 7:05 আর এই আশুতোষ হোটেল থেকে আমরা এখন বাইরে রওনা দেব। আমরা এই আশুতোষ হোটেলেই ছিলাম। চলুন, আমরা এই টোটো দাদাকে পেয়ে গেছি, যার টোটো করে আমরা যাব। একটু কথা বলে নিই। দাদা ভাই, এই যে 5খানা সাইট সিন রয়েছে, বেনফিস, কার্গিল সি বিচ, আর এদিকে রয়েছে আপনার কি ওইটা ফ্রেজারগঞ্জ ইকো পার্ক, আর একটা কি যেন বললেন, হেনরি আইল্যান্ড, তো বেনফিস। হ্যাঁ, তো এই যে 5খানা সি বিচ রয়েছে, এইগুলো মানে আপনারা ঘোরাতে কত টাকা নিয়ে থাকেন? আমরা এটা ঘোরাই পুরো অল সাইট সিন 500 টাকা। 500 টাকা 1 থেকে 5 জনের। 2025 সাল জানুয়ারি মাস পড়েছে, প্রচণ্ড ঠান্ডার আবহাওয়া। আর এখন এই ঠান্ডা আবহাওয়াতেই আমরা বেরিয়ে পড়ছি আপনাদেরকে দেখাতে বকখালিতে 5টি সাইট সিন। আজকে আমাদের অ্যাডভেঞ্চার আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের সকলের। আপনারা কিভাবে ঘুরে দেখবেন সমস্ত কিছু তথ্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে রাখবো। প্রথমে আপনারা হেনরিজ আইল্যান্ডটা অবশ্যই ঘুরে দেখবেন। পৌঁছে গেলাম এখন হেনরিজ আইল্যান্ডে। দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড লেখা রয়েছে হেনরিজ আইল্যান্ড, আর এই হচ্ছে তার টিকিট ঘর, যেখান থেকে আমরা টিকিট কেটে নেব। হেনরিজ আইল্যান্ড থেকে কিন্তু আমরা প্রবেশ মূল্য যেটা রয়েছে 10 টাকা পার পার্সন, 10 টাকা করে লাগবে, এবং টোটো থাকলে কিন্তু 10 টাকা করে আপনাদের প্রবেশ মূল্য দিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে, যেটা হচ্ছে পার্কিং চার্জ টোটোর জন্য আমরা কেটে নিচ্ছি। এখানে হেনরিজ আইল্যান্ডের সময়সূচি দেওয়া রয়েছে। আপনারা যদি নভেম্বর থেকে আপনারা ফেব্রুয়ারি পর্যন্ত আসেন এই হেনরি আইল্যান্ড দর্শন করতে, তাহলে কিন্তু আপনাদেরকে সকাল 7টা থেকে 4টে পর্যন্ত এই আইল্যান্ডটি খোলা পাবেন। আর যদি আপনারা গ্রীষ্মকালে আসেন, মানে গরমকালে আসেন, তাহলে কিন্তু আপনারা সকাল 6:30 থেকে বৈকাল 5টা পর্যন্ত আপনারা এই হেনরি আইল্যান্ডটি দর্শন করতে পারবেন। এই যে দূরে কটেজগুলো আপনারা দেখছেন, এই কটেজগুলো কিন্তু ভাড়া দেওয়া হয়, আর এই কটেজগুলো রয়েছে হেনরিজ আইল্যান্ডের ভেতরে। আপনারা যদি এই কটেজগুলোতে থাকতে চান, আমার এই হেনরিজ আইল্যান্ডের ভিডিও শেষ মুহূর্তে তথ্য দেওয়া আছে, দেখে নেবেন। অন্য সাইটগুলো বিকেলের দিকে বেরোনোর পর আমি আপনাদেরকে বলবো আগে আপনারা হেনরিজ আইল্যান্ডটা ঘুরে দেখে নেবেন সময়ের মধ্যে, কারণ এখানে পড়ন্ত বিকেল আপনারা উপভোগ করতে পারবেন, আর উপভোগ করতে পারবেন চারিদিকের এই প্রাকৃতিক পরিবেশ। হেনরিজ আইল্যান্ডে প্রবেশ করবার পর আপনারা এত সুন্দর একটি মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। চলুন ওয়াচ টাওয়ার থেকে দেখে নিই। একদম শেষ প্রান্তে ওয়াচ টাওয়ারে মাথার উপর থেকে আপনাদেরকে ড্রোন শটটা আমি দেখাচ্ছি। হেনরিজ আইল্যান্ডে একদম গভীর অরণ্য রয়েছে, চারিদিকে নানান ধরনের গাছপালা, সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে আমি আপনাদেরকে রেফারেন্স করব। অবশ্যই আপনারা বকখালিতে এসে এই সাইট সিনগুলো ঘুরে দেখবেন। এই কাঠের যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটির ওপর দিয়ে আমরা যাব, হেনরিজ আইল্যান্ডের ভেতরে প্রবেশ করব। আর যেখানে টিকিট আমরা কেটেছিলাম এই হেনরিজ আইল্যান্ড থেকে, সেখান থেকে আমাদের এই পর্যন্ত আমাদের আসতে সময় লাগলো 3 কিলোমিটার টোটো করে। এখানে দেওয়া রয়েছে সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন। কিন্তু দেখুন, আপনাদেরকে যেটা বলছিলাম ম্যানগ্রোভ অরণ্য, তার শ্বাসমূল এই দেখুন, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে তার শ্বাসমূল, আর এগুলো কিন্তু সব টাইলস বসানো রয়েছে। যেহেতু এখানে বালি পড়ে রয়েছে, এই জন্য টাইলসগুলো বুঝে গেছে। আর এই দেখুন সেই সুন্দর হেনরিজ আইল্যান্ডের কাঠের একটি ব্রিজ। আইল্যান্ডে প্রবেশ করবার আগে আপনাদের কিন্তু এই কাঠের যে ব্রিজটি রয়েছে আপনাদেরকে পারাপার হতে হবে, তাও একজন করে। তো দেখুন, আমি এখন এই কাঠের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। কত সুন্দর লাগছে ব্রিজটি নিদর্শন করতে এবং এর ওপর দিয়ে হেঁটে যেতে। এটা কিন্তু আপনারা একমাত্র হেনরিজ আইল্যান্ডে আসলেই দেখতে পাবেন, যেখানে এত সুন্দর কাঠের ব্রিজ রয়েছে। দেখুন এখানে কত পর্যটক এসেছে এই জায়গাটি পরিদর্শন করতে। পৌঁছে গেলাম হেনরিজ আইল্যান্ড। আর দূরে যে আপনারা সমুদ্র সৈকত দেখছেন, ভুল করে ওটা সমুদ্র সৈকত ভাববেন না। আমি আপনাদেরকে আরেকটু পর সেই সম্পর্কে বলছি।
এই দেখুন, এইগুলো হচ্ছে গাছের গুঁড়ি। আর এখানে কিন্তু আমপান ঝড়ের কারণে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এই জায়গাটি। দেখুন, তার ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। আর চারিদিকে পরিবেশটা একদমই শান্ত নিরিবিলি, মানুষের কোনো কোলাহল নেই এখানে। খুবই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। হেনরিজ আইল্যান্ডে যে সকল মানুষে আসতে চাইছেন, আপনারা কিন্তু অবশ্যই এসে এই জায়গায় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে পারবেন। মন ভরে যাবে স্নিগ্ধতা এবং ভালোবাসার ছোঁয়ায়। আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিওটি শ্যুট করছি 4 কিলোমিটার দূরে রয়েছে সমুদ্র সৈকত। আর এই যে কাদায় ঝিকমিক করছে সূর্যের আলোটা এসে পড়ে, এখানে রয়েছে অজস্র চোরাবালি। আমরা যে জাহাজে বয়া যে জিনিসটা দেখি, এই যে জিনিসগুলো আমরা দেখতে পাই জাহাজের মধ্যে, এই জিনিসগুলো কিন্তু জাহাজে থাকে। আর এখানে কিন্তু সতর্কীকরণ রয়েছে, আপনারা চাইলেও একদম দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন না, আর চাইলেও এখানে আপনারা স্নান করতে পারবেন না। এই হেনরিজ আইল্যান্ডে দেখুন, ঝিনুকের কিন্তু কোনো অভাব নেই। এই দেখুন, আমার হাতের সামনে রয়েছে ঝিনুক, আর এটা হচ্ছে কাঁচতারা, এবং এখানে কিন্তু নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম ঝিনুক, ছোট ছোট, এবং এরকম কাঁচতারা। এখানে দেখুন, আরেকটি আমি ঝিনুক পেয়ে গেছি। এই হেনরিজ আইল্যান্ডে কিন্তু ঝিনুকের মেলা। বকখালি ঘুরতে এসে অবশ্যই কিন্তু 5টি আইল্যান্ড আপনারা ঘুরে দেখবেন। আর তার মধ্যে রয়েছে নাম্বার 1 এই হেনরিজ আইল্যান্ড। যারা নতুন বিয়ে করেছেন অবশ্যই একবার এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। দেখুন, এই কাদা স্তূপের কারণেই কিন্তু লুকিয়ে রয়েছে অনেক চোরাবালি, আর সেই কারণেই আমরা ওই সমুদ্র সৈকতের সামনে যেতে পারছি না। চলুন আমরা হেনরিজ আইল্যান্ডটি দেখে নিলাম। এবার দেখব সুন্দরী কমপ্লেক্স এবং ওয়াচ টাওয়ার। বানি ওয়াচ টাওয়ারটা এখান থেকে আপনারা দেখতে পারবেন, আর এই দূরে দেখা যাচ্ছে বানি ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠেই আমরা দৃশ্যটা দেখে নেব। চলে এলাম ওয়াচ টাওয়ার বানি। আর এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে, এর জন্য কোনো এন্ট্রি ফি আপনাদেরকে দিতে হবে না। আমরা এখন ওয়াচ টাওয়ারে প্রবেশ করছি। বানি হচ্ছে এই ওয়াচ টাওয়ারটির নাম। আর এখান থেকে আপনারা হেনরিজ আইল্যান্ডে দর্শন করতে পারবেন। আমরা এখন বানি ওয়াচ টাওয়ার যেটি রয়েছে তার একদম শেষ প্রান্তে আমরা যাব, আর ওইখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো হেনরিজ আইল্যান্ডে। তো কীরকম লাগছে আপনারা জাস্ট একবার দেখে বলবেন। আর যারা আসতে চাইছেন অবশ্যই ওয়াচ টাওয়ারটার ওপরে এসে একবার দেখবেন এই হেনরিজ আইল্যান্ডটি কীরকম লাগছে দেখতে। এই পথটা ধরেই আপনারা কিন্তু হেনরিজ আইল্যান্ডে প্রবেশ করবেন। দূরে দেখা যাচ্ছে অনেকগুলো কমপ্লেক্স, আমি সে সম্পর্কেও আপনাদেরকে জানাবো। চলুন আগে আমরা একটু ওয়াচ টাওয়ারের ওপরে উঠে নিই। এই দেখুন, এই ঘরটির ভেতরে আপনারা যখন আসবেন প্রবেশ করবেন, এবং এখান থেকেই আপনারা পুরো টোটাল হেনরিজ আইল্যান্ডটি দেখতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। এখন রয়েছে হেনরিজ আইল্যান্ডের ওয়াচ টাওয়ারে, আর এই ওয়াচ টাওয়ার থেকে আপনাদেরকে দেখাবো ঘুরে এখান থেকে প্রাকৃতিক ভিউটা কিরকম লাগছে দেখতে। কত সুন্দর লাগছে এই ম্যানগ্রোভ অরণ্যটি দেখতে। একদম শেষ প্রান্তে ওয়াচ টাওয়ারে মাথার ওপর থেকে আপনাদেরকে ড্রোন শটটা আমি দেখাচ্ছি। একদম মাথার ওপরে ছিল ওয়াচ টাওয়ারটি, আর এখান থেকে আমরা এখন আমাদের যে নেক্সট গন্তব্যস্থান সেদিকে আমরা প্রবেশ করব। হেনরিজ আইল্যান্ডে যারা থাকতে চাইছেন, এটা হচ্ছে রেস্তোরাঁ, আপনারা কিন্তু এখান থেকে আহার করে নিতে পারেন। আর আমি যে বানি ওয়াচ টাওয়ারটা আপনাদেরকে দেখালাম, এই বানি ওয়াচ টাওয়ারে কিন্তু আপনারা রুম বুকিং করতে পারেন। আর এখানে রয়েছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার, স্পটে এসে আপনারা রুম চেক করে বুকিং করতে পারেন, বা ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনারা গিয়ে রুম বুকিং করতে পারেন অনলাইনের মাধ্যমে। আর এই যে দূরে কটেজগুলো রয়েছে এইগুলো আমরা একটু দেখে নেব বাইরে থেকে। আর এনাদের একটা ওয়েবসাইট রয়েছে, দেখে নিন www. তো আপনারা ওয়েবসাইটে সার্চ করে দেখে নিতে পারেন। চলুন আমরা একটু কটেজগুলো একটু দেখে নিই। প্রথম যে কটেজটি দেখছি এই কটেজটির নাম হচ্ছে গরান, আর এই দ্বিতীয় যে কটেজটি আমরা দেখছি এর নাম হচ্ছে হেতাল। খুব সুন্দর কটেজ। আমরা যখন প্রবেশ করেছিলাম আপনাদের কিছু কটেজ দেখিয়েছিলাম। অর্থাৎ আপনারা এখানে চাইলে অবশ্যই একটু বেশি ভাড়া দিয়ে থাকতে পারেন। খুব সুন্দর জায়গা। চলুন আমরা এখন বেরিয়ে পড়লাম ফেজারগঞ্জের দিকে, অর্থাৎ যেখানে বেনফিশ মৎস্য দপ্তর। এই দেখুন, এটা হচ্ছে এই বেনফিশ মৎস্য দপ্তরের রাস্তা। আমরা এখন পৌঁছে যাব সেখানেই। আমরা এখন চলে এলাম বেনফিশ এই টোল রুমের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। পার রেট কত? পার হেড হচ্ছে আপনাদের 5 টাকা করে। কজন আছেন? আমরা দুজন আছি। দুজন আছেন 10 টাকা, টোটাল পার্কিং চার্জ আছে 10 টাকা। টোটাল আপনার কাছ থেকে নেওয়া হবে 20 টাকা। 20 টাকা। এই দেখুন, বেনফিশে আমরা প্রবেশ করার মূল্য দিলাম। এই ফেজারগঞ্জ
এখানে ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা চাইলে একটু পড়ে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এখন এই পথটা ধরে চলে যাব। আর এখানে কিন্তু লেখা রয়েছে সুন্দরবন ভ্রমণ করুন। যে ফেজারগঞ্জ যে বেনফিশ রয়েছে জায়গাটি, এখানে এসে আপনারা সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। জম্মুদ্বীপ সাইট সিন, গঙ্গাসাগর, মৌসুনী, ভাগবতপুর এবং লুধিয়ান। চলুন আমরা একটু সামনে এগিয়ে গিয়ে দেখি এখানে মাছের কি সরঞ্জাম রয়েছে। মাছ আর মাছের গন্ধে একদম মো মো করছে এই জায়গাটা। এখানে মাছ সংক্রান্ত সমস্ত কিছু ডিটেলস রয়েছে, চারিদিকে শুধু মাছের গন্ধ আর মাছ নিয়ে সমস্ত কিছু এই বিষয়। আর দূরে যে ট্রলারগুলো দেখছেন, এই ট্রলারগুলো করে কিন্তু আপনারা সুন্দরবন এবং মৌসুনী আইল্যান্ড এবং আপনারা আরও অন্যান্য যে সাইটগুলো আপনাদেরকে দেখালাম, গঙ্গাসাগর এবং ভাগবতপুর, লুধিয়ান, সমস্ত কিছু ভ্রমণ করতে পারবেন। এই ট্রলারগুলো কিন্তু মাছই মানে যারা রয়েছেন জেলে, তো তাদের জন্য এগুলো সব মাছ ধরে এটা দিয়ে। দেখুন এখানে সব দাদারা কাজ করছেন, দেখেন সব মাছের ক্যারেট এখানে রয়েছে। এখানে তাও প্রত্যেক দিন কীরকম তাও মাছ মোটামুটি এখানে আসে? নৌকা যেরকম আসে সেরকম মাছ আসে, সেরকমভাবে আসে। সিঁড়ি দিয়ে এখন নামছি, সিঁড়ি দিয়ে নেমে এই ট্রলারগুলোর দিকে একটু আমরা এগিয়ে যাব। এগিয়ে গিয়ে একটু কথা বলে নেব কীরকম কি ভাড়া পড়ে সাইট সিনগুলো করতে এবং কত টাকা লাগে, পার রেট কত, মাথা পিছু কত রয়েছে, সেগুলো একটু জেনে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে ট্রলারগুলো রয়েছে এবং এক দাদাকে আমরা পেয়ে গেছি। তো চলুন আমরা এখন উঠছি, একটু জিজ্ঞেস করে নিই বন্দে মাতারম। আর বলছি এই নৌকোগুলি যে সুন্দরবন, গঙ্গাসাগর, মৌসুনী আইল্যান্ড, ভাগবতপুর, লুধিয়ানা এসব যে জায়গাগুলো রয়েছে, এগুলো পার রেট কীরকম নেন বা রিজার্ভ করতে কত নেন? এগুলো হচ্ছে আপনার শুধুমাত্র যেটা আমার দিকে একটু যদি তাকিয়ে বলেন একটু। যেটা হচ্ছে আপনার জম্মু, হ্যাঁ জম্মুদ্বীপ, ওটাই পার হেড হয়। ওটা আপাতত 20-25 জন হলে এই লটগুলো ছাড়ে, সেক্ষেত্রে 150 টাকা করে পার হেড নেয় জম্মুদ্বীপ, তাই তো? আর অন্যান্য যে সুন্দরবন সব সাইট সিনগুলো বলুন, সাগর বলুন, লুধিয়ান বলুন, এগুলো যেতে হলে আপনাকে রিজার্ভ করে যেতে হবে। সে একজন থাকলেও রিজার্ভ আর 10 জন থাকলেও রিজার্ভ, যতজন হবে। ক্যাপাসিটি কত জনের? এটাতে 50 জনের, 50 জনের ক্যাপাসিটি। মোট কত সময় লাগে ঘুরতে টোটাল এই সাইট সিনটা, আর কত টাকা রিজার্ভ করতে হয়? জম্মু আপ ডাউন করে 2 ঘন্টা, জম্মু আপ ডাউন করে 2 ঘন্টা, পার রেট পড়বে 150 টাকা। একা কি নিয়ে যাওয়া সম্ভব হয় জম্মুদ্বীপে? একা যেতে হলে রিজার্ভ করতে হয়। একা রিজার্ভ করতে গেলে কত টাকা লাগবে? কম করে 2500 টাকা শুধু জম্মুদ্বীপটা? আচ্ছা, মানে যদি একা কেউ যেতে চায় 2500 টাকা দিয়ে রিজার্ভ করে তাকে যেতে হবে। তো বন্ধুরা, এখন আমি কিন্তু রয়েছি এই ট্রলারের ভেতরে, যে ট্রলারগুলো ভ্রমণ করে বা সাইট সিন করায় এই বেনফিশ দপ্তরে। এখান থেকে ট্রলারগুলো ছাড়ে এবং এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনারা জম্মুদ্বীপ, আপনারা সুন্দরবন, আপনারা গঙ্গাসাগর এবং আরও যে মৌসুমী আইল্যান্ড এবং আরও অন্যান্য যে জায়গাগুলো রয়েছে আপনারা এখান থেকে দর্শন করে নিতে পারেন। আর কীরকম কী রেট যায় সেটা তো হালকা করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম বা শুনিয়ে দিলাম। দেখুন এখান থেকে কিন্তু আপনারা চাইলে সুন্দরবন ভ্রমণ করতে পারেন, তার জন্য আপনাদের রিজার্ভ করতে হবে। যদি 25-30 জন থাকে সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা একটু কম পড়বে, আর যদি আপনারা 1-2 জন থাকেন মিনিমাম 15 থেকে 20,000 টাকা আপনারা ভাড়া করে এত সুন্দর যে বোট রয়েছে বা ট্রলার রয়েছে, আপনারা কিন্তু চাইলে এই ট্রলারে করে পৌঁছে যেতে পারেন সুন্দরবন, যেখানে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য এবং সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। এই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন। আর এখানে যদি আপনারা মনে করেন 1 বা 2 জন ভ্রমণ করবেন, তাহলে সুন্দরবনের ক্ষেত্রে কিন্তু রিজার্ভ করতে হবে, জম্মুদ্বীপের ক্ষেত্রেও রিজার্ভ করতে হবে, মৌসুমী আইল্যান্ডের ক্ষেত্রেও রিজার্ভ করতে হবে। এই বেনফিশ দপ্তর থেকে বেরিয়ে আমাদের অন্যান্য যে সাইট সিনগুলো এখনও বাকি রয়েছে সেগুলো একটু সেরে নিই। জম্মুদ্বীপ কতটা সময়ের মধ্যে ঘুরিয়ে আনতে পারেন? 1 ঘন্টার বেশি লাগবে আপনার, যাওয়া আসা 2 ঘন্টা। যাওয়া আসা 2 ঘন্টা। সেক্ষেত্রে কি 150 টাকা যেটা রয়েছে সরকারি বা আপনাদের বাধ্যতামূলক, সেটা 35 জন হতে হবে সুন্দরবন রিজার্ভ করে যেতে হবে? রিজার্ভ করে যেতে হবে। সেই ক্ষেত্রে কত টাকা ভাড়া পড়ছে? সেইটা আপনাকে আলোচনা করতে হবে, কারণ অনেক রকমের বোর্ড আছে না। বোটটা কত পড়ছে? বড় বড় 15-20 টাকার কমে 20,000 টাকা, অনেক রাস্তা না, মানে ওটা টোটাল রিজার্ভ করে যেতে হবে। reserve। ফিজারগঞ্জে বেনফিশ দপ্তর জায়গা ঘুরে দেখলাম, আর এখন আমরা পরে যে গন্তব্যস্থানটি দেখব সেটা হচ্ছে কার্গিল সি বিচ। তো চলুন আমরা একটু শুটকি মাছগুলো দেখে নিই। বালিয়াড়া জায়গায়, এই ফেজারগঞ্জে বালিয়াড়া জায়গায় আপনারা যে শুটকি মাছ খান, কিভাবে শুটকি মাছগুলো চাষ করা হয় বা শুটকি মাছ কীভাবে এগুলো রোদ্রে শুকিয়ে শুকিয়ে এদেরকে আপনাদের কাছে পৌঁছানো হয়, আপনারা জাস্ট একবার দেখুন।
বালিয়াড়া জায়গায় কার্গিল সি বিচে যাওয়ার পথে আমরা এটা দেখলাম। মোরলা, আমেদি, ছুরি, লোটে সব রকম মাছই এখানে শুটকি মাছ মানে হিসাবে চাষ করা হয়। দেখতে পাচ্ছেন কার্গিল সি বিচে আমরা পৌঁছে গেলাম। এ হচ্ছে যাইবার পথ। সময় বলছে সকাল 10টা, আর এই 10টার সময় এখন কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের যে নেক্সট গন্তব্যস্থানটি ছিল কার্গিল সি বিচ। এখন আমরা এই পথটা ধরে ধীরে ধীরে নেমে যাব এবং এখানে নাকি বলা হয় যে এই বিচটাকে দেখতে অনেকটা দীঘার সি বিচের মতো লাগে। এখানে কিন্তু সমুদ্র সৈকত অনেক দূরে, আর এখানে আপনারা চাইলেও কিন্তু স্নান করতে পারবেন না। দিকটা রয়েছে জম্মুদ্বীপ, আর মাঝখানে যেটা বরাবর আমার আঙুল সোজাসুজি দেখছেন এদিকে হচ্ছে গঙ্গাসাগর, আর ওই কোনাকুনি যে ঘরগুলো দেখছেন ওই প্রান্তে রয়েছে মৌসুনি আইল্যান্ড। কোনো শীতের আবহাওয়া সেরকমভাবে কেটে ওঠেনি। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কার্গিল সি বিচে। আবহাওয়াটা খুবই সুন্দর, তার সাথে একটা ঝিরঝির বাতাস বয়ে চলেছে। শুধু ধুধু করছে কাদামাটি স্তূপ। যেহেতু জোয়ার এখনও আসেনি, ভাটা রয়েছে, তাই সমুদ্র সৈকত কিন্তু আমাদের থেকে বহু বহু দূরে। একটা দিন থেকে আপনারা একটা দিন এই টোটাল পুরো সাইট সিনটি করতে পারেন। শোনা যায় এই কার্গিল সি বিচটি নাকি দীঘার সমুদ্র সৈকতের মতন দেখতে, কিন্তু আমার চোখে তো একটু অন্যরকমই লাগলো, কারণ এখানে কিন্তু আমরা দীঘার সমুদ্রের মতন স্নান করতে পারবো না, কারণ চারিদিকে প্রচুর কাদা রয়েছে। আমরা এখন কার্গিল সি বিচ দেখে নিলাম। এখন এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট যে সাইট সিনটি রয়েছে সেটা দেখতে। ঘড়ির সময় বলছে এখন সকাল 10:40। আমরা এখন যাব ফেজারগঞ্জের দিকে। ফেজারগঞ্জের দিকে এখন যাচ্ছি। ফেজারগঞ্জ সি বিচটি দেখবো এবং ফেজারগঞ্জে যে ফেজার মশাই ছিলেন আর কি, যার নামে ফেজারগঞ্জ, তার একটি বাংলো রয়েছে, সেই বাংলোটাও আমরা একটু দেখে নেব। ফেজারগঞ্জ সি বিচ দেখবার আগে আমাদের যেটা চোখে পড়লো এই মন্দিরটি, মা গঙ্গার মন্দির। এখানে প্রত্যেক দিন নিত্য পুজো হয়। দেখতে পাচ্ছেন এখানে মা গঙ্গা ঠাকুর রয়েছেন, এখানে তারা মা রয়েছেন। চলুন এবার আমরা সি বিচের দিকে একটু রওনা দেব। এই যে ফেজারগঞ্জ, এই ফেজারগঞ্জটা নাম হয়েছে কিন্তু এই ফেজারবাবুর জন্য, অর্থাৎ উনি কিন্তু একটা সময় ছিলেন এই পুরো গোটা এলাকার মালিক। ওনার অধীনে ছিল এই পুরো টোটাল জমিদারি জায়গা, কারণ উনি ছিলেন এই জায়গায় জমিদার মশাই, এবং তার ছিল একটি সুন্দর বাংলো, যে বাংলোটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে মাটি ফেলে কিন্তু বাঁধানো হচ্ছে, যাতে জোয়ারের যে জল বা সমুদ্র সৈকতে যে জোয়ার, সে জোয়ার এসে যাতে এই প্রান্তে এসে কাউকে না ভাসিয়ে দিতে পারে। আমরা টোটোয় উঠেছিলাম সকাল 7:30। আমাদের বাদবাকি 4টে স্পট আমরা এই মুহূর্তে এসে কভার করছি। ফেজারগঞ্জ নিয়ে 4টে স্পট কভার করছি। সময় বলছে সকাল 11:15। এখানে কিন্তু এখন বাঁধ নির্মাণের কাজ চলছে, আপনারা দেখতেই পেলেন। চলুন আর একটু পর আমরা সি বিচটা ঘুরে দেখব কীরকম লাগছে ফেজারগঞ্জ। এই বাঁধটা কিন্তু সারা বছরে কিন্তু কাজ চলছে, এবং যে আমফানের ঝড়টা আপনারা শুনেছেন বা ঝড়টা যারা দেখেছেন, এই যে বকখালির বুকে প্রথম যে জলটা ঢোকে, এই বকখালি প্রথম শুরু হয় আমফানের ঝড়ে। যে বন্যাটা হয় এই বাঁধটি ভেঙে কিন্তু এখানে জলের পরিস্থিতি একদম সমাগম হয়ে যায়, যেখানে মানুষকে অনেক কষ্টে দিন যাপন করতে হয়। ফেজারগঞ্জের সি বিচ আমরা এখন দেখে নিচ্ছি। দূর থেকে দেখা যাচ্ছে একদম সমুদ্র সৈকত। এখানেও কিন্তু আমাদের এই মাঝি ভাইরা কাজ করছেন, এবং এখানেও কিন্তু মাছ ধরার প্রতিক্রিয়া চলছে। একদম কাদামাটি স্তূপ, যেরকম বলছিলাম ফেজারগঞ্জে সমুদ্র সৈকতে আপনারা যদি মনে করেন যাবেন, ঠিক এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছেন। চারিদিকে কিন্তু কাদামাটিতে একদম ভরপুর, আর ওই দূরে একটা নৌকা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ফেজারগঞ্জে সমুদ্র সৈকত। এটা হচ্ছে আমাদের 4 নম্বর সাইট সিন। এরপর আমাদের লাস্ট যে সাইট সিনটি রয়েছে সেটা হচ্ছে ইকো পার্ক। যেহেতু এখন ভাটা চলছে, তাই জলটা কিন্তু অনেকটাই দূরে রয়েছে। অন্যান্য যে সাইটগুলো আপনাদেরকে দেখালাম, তার থেকে ফেজারগঞ্জে মোটামুটি একটু সামনে থেকে আমরা সমুদ্র সৈকতটা দেখতে পাচ্ছি। আর এই যে টাওয়ারগুলো দেখছেন, মোট 5টি উইন্ড টাওয়ার রয়েছে, যেটা পশ্চিমবাংলায় এই প্রথম, একমাত্র পশ্চিমবাংলায় এই উইন্ড টাওয়ারগুলো দেখা যায়, যেখানে আবহাওয়ার মাধ্যমে ইলেকট্রিক সাপ্লাই হতো। কিছুক্ষণ আগে যে আপনারা দেখলেন একটি বাঁধ মেরামতের কাজ চলছে ফেজারগঞ্জে। প্রথম যে আমফান ঝড়টি হয়েছিল, এই আমফান ঝড়ে কিন্তু প্রত্যেকটি মানুষকে এই ফেজারগঞ্জে, এই বকখালির বুকে প্রত্যেকটি মানুষকে বন্যার সম্মুখীন হতে হয়েছে। আপনার নাম কি? আমার নাম স্নেহা। স্নেহা, কোথা থেকে আসছেন আপনি? আমরা কলকাতা থেকে আসছি। আপনি একসাথে সবাই? একই ফ্যামিলি। আচ্ছা, কেমন লাগছে এমনি ঘুরে? খুব
ভালো লাগছে। আমাদের সাইট সিনের মধ্যে লাস্ট যে অপশানটি রয়েছে ইকো পার্ক, এখন আমরা সেদিকেই রওনা দিলাম। কলকাতায় ইকো পার্ক আছে শুনেছি আমরা এবং দেখেছিও, কিন্তু এই বকখালি ফেজারগঞ্জেও কিন্তু একটি ইকো পার্ক নির্মাণ করেছে। আর এটা কিন্তু কোনো গভর্নমেন্টের না, নিজেদের প্রপার্টি। চলুন দেখে নেওয়া যাক। টাইম হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এই টিকিট কাউন্টারটা থেকে কিন্তু আমরা টিকিট কেটে নিলাম। যেহেতু আমরা দুজন রয়েছি, এখানে টোটো পার্কিং কোনো চার্জ লাগে না, 20 টাকা করে পার রেট। আর সকালের সময় হচ্ছে 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এই ইকো পার্কের ভেতরে কি কি রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন একটু দেখে ঘুরে নিই ইকো পার্ক। এই সাইট সিনটা করে কিন্তু আমাদের শেষ হবে আজকের এই টোটাল সাইট সিনের ভ্রমণটি। আমরা শুরু করেছিলাম হেনরি আইল্যান্ড থেকে। হেনরিজ আইল্যান্ড থেকে আমরা শুরু করেছিলাম সকাল 7:30 আমরা হোটেলের সামনে থেকে টোটোয় উঠি এবং হেনরিজ আইল্যান্ডে আমরা যখন পৌঁছাই সময় ছিল আমাদের 8:20 এবং এখন সময় বলছে লাস্ট এই যে স্পটটি রয়েছে এই ইকো পার্কের সময় বলছে এখন ঘড়ির কাঁটা 11:20। তো চলুন ইকো পার্কে আমরা একটু ঘুরে দেখে নিই কী কী দেখার রয়েছে। জাস্ট অসাম লাগছে দেখতে, সত্যিই খুব সুন্দর লাগছে এই ইকো পার্কটি দেখতে। একটা সুন্দর সকাল আমি উপভোগ করছি এই ইকো পার্কের ভেতরে এসে। এখানে দেখুন বসবার জন্য কত সুন্দর একটি জায়গা ওনারা তৈরি করে রেখেছেন। আর এটা কিন্তু গভর্নমেন্টের কোনো ব্যাপার নয়, সরকারি এটা কিন্তু স্পট নয়, পুরো প্রাইভেট মানে প্রপার্টি। তো চাইলে আপনারা এরকম জায়গায় বসে সময় কাটাতে পারেন। দেখুন গাছের গুড়ির ওপর এখানে কিন্তু বসবার জায়গা করে দিয়েছে। কত সুন্দর ক্যাকটাস, আর কত বড় বড় ক্যাকটাস গুলো একটু দেখুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইকো পার্কের ভেতরে এই দোলনায় চড়ার মজাটাই আলাদা। তো এই বকখালিতে রয়েছে ইকো পার্ক, ফেজারগঞ্জের ঠিক পাশেই। এখানে নিয়মাবলী রয়েছে, সময়টা দেওয়া রয়েছে এখানে, এবং এই যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে এই নম্বরে কিন্তু তোমরা অনলাইনে বুক করে এই ধরনের টেন্টের মজা নিতে পারো। 900 টাকার মাধ্যমে যে সকল কাপলরা আসতে চাইছো, এই বকখালিতে সুন্দর একটা সময় কাটাতে চাইছো, তাও আবার 4 বেলা খাবার দিয়ে এই জঙ্গল টেন্টসে তোমরা থাকতে পারো। সঙ্গে থাকবে ওয়েলকাম ড্রিঙ্ক। তো বুঝতেই পারছো ইকো পার্কটি কত সুন্দর একটি দৃশ্য, এবং তার সাথে যদি থাকে হাতের সামনে এরকম জঙ্গল টেন্ট। কি দুজন একসাথে এসেছে? হ্যাঁ, আমরা বিশেষ আছে। ও স্বামী স্ত্রী। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এসে আমাদের খুব ভালো লাগলো। একজন বাঙালি হয়ে বাঙালির পাশে থাকুন এবং এইভাবেই আমাকে মোটিভেশন করুন। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি আবারও দেখা করছি নতুন আর একটা সুন্দর এপিসোড নিয়ে।